হে হাসনার সার্জিস তথা সমন্বয়কদের এখন সামনে দুইটা পথ খোলা। হয় নিজেরা দৌড়ে গিয়ে ফাঁসির রশিতে ঝুলে পড়বে, আর নইলে ফরহাদ মাজারকে খাইয়ে দিতে হবে। এছাড়া ওদের সামনে বিকল্প আর কোনো পথ খোলা নাই। ফরহাদ মাজার দেশ ধ্বংসের যে গোপন তথ্যগুলো মিডিয়ার সামনে বলা শুরু করছে, এতে এই জুলাই সন্ত্রাসী সমন্বয় গংরা নিজেরা যদি দৌড়ে গিয়ে রশিতে ঝুলে না পড়ে, এতে যেখানেই ওরা লুকিয়ে থাকুক না কেন, জনগণ ওইখান থেকে খুঁজে বের করে একেবারে মাটির সাথে পাড়াই মিশিয়ে দিয়ে পরে অবশিষ্ট যা থাকবে ওটুক ঝুলাই দেবে। দেখেন ভাই, গাঁজাখোর, মদখোর বা নেশাখোর বলেন, এদের সাথে 2-1 ঘন্টা বসে ওই নেশা খাইয়া আড্ডা দেওয়া যায়, কিন্তু তাদের সাথে রাজনীতি বা চুরি ছেঁচড়ামির মতন সেন্সিটিভ বিষয় করা যায় না, কারণ এগুলো বলা যায় না। কখন কোথায় গিয়ে গাঁজা এখন টান মাইরা সেন্সিটিভ গোপন সব কথা হুর করে বলে দেবে। ফরহাদ মাজারের অবস্থা হয়েছে তাই। সাম্প্রতিক সময় যেভাবে মিডিয়ার সামনে জুলাই আগস্টে তথাকথিত অভ্যুত্থান, আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস, উনি বলতেছেন তথাকথিত অভ্যুত্থান। উনি বলতেছেন যে ওই সময়টাতে এই সকল সমন্বয়করা এরা পাকিস্তানের দূতাবাসের মধ্যে লুকিয়েছিল, সেইখান থেকে তারা এক দফা ঘোষণা দিচ্ছে, এবং ওইখান থেকেই মূলত স্নাইপারের রহস্য ওইখান থেকেই শুরু হয়েছে। ওইখান থেকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্নাইপার গুলো নিয়ে যাওয়া হয়েছে, যে স্নাইপারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ নাগরিক, বেসামরিক নাগরিক, তাদেরকে হত্যা করে আন্দোলন বেগবান করা হয়েছে। এমনকি ডিপ স্টেটের খেলা, ডলার ভাগাভাগি, কে কত ডলার পাইছে এবং কারে 20 কোটি, কারে 15 কোটি, কার কাজ মাফিক তাকে 50 কোটি 100 কোটি টাকা পর্যন্ত ভাগ বাটোয়ারা দেওয়া হয়েছে। 5 তারিখের মানে সফল হওয়ার পরপরই আগে ভাগেই তাদের এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে, সব বলে দিয়েছেন উনি। এমন অনেক স্পর্শকাতর বিষয়গুলো গত 2টা বছর ধরে আমরা যারা বলে আসতেছিলাম, এবার সেই ফরহাদ মাজার জানেন যে যার বউ ডেভিল ইনুসে ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ছিলেন বা অন্যতম উপদেষ্টা ছিলেন নাকি, অর্থাৎ সেই সরকারের ইনুস ক্যাবিনেটের সমস্ত সর্বজোশ উনি খাইছেন। আর এই মুহূর্তে জানেন এই ধরনের সাধু সন্ন্যাসী আর যাই হোক না কেন, যাদের গাজার প্রতি দুর্বল আছে, আপনি দেখবেন যে যাদের মদের প্রতি দুর্বলতা, গাজার বা এই ধরনের নেশার প্রতি যাদের চরম দুর্বলতা, যেটা না খাইলে আর ঘুম হয় না বা না খাইলে শরীরের মধ্যে খিটখিট করে, এদেরকে এরকমের 2 সেরি বোতল বা 2-1 স্টিক খাওয়াই দিলে বা হুড় করে যে ধরনের প্রশ্ন আপনি করবেন, সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। একেবারে 12 বছর বয়সেও যদি কোনো ওই নিয়ে যদি পাট খেতে মেতে কোথাও আকাম কুকাম করে, সব বলে দেবে, অতীত ইতিহাস সব ছুটে বলে দেবে। ফরহাদ মাজারের অবস্থা যে তাই। সুতরাং এই মুহূর্তে এই জুলাই জঙ্গি বা সমন্বয় যারা হাসনাত সার্জিসটা আছে, ওদের বাঁচতে হইলে অনতি বিলম্বে আমার মনে হচ্ছে যে ফরহাদ মাজারে খাইয়ে দিতে হবে। কারণ হেডে কি এরা করবো, যাকবে না করলে নাই, অত এটা আমাদের একটা দরকার যে সেন্সিটিভ বিষয়গুলো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুলো দেওয়া হোক, এরপর জনগণ তাদের গণ আদালতে বিচার তো সেটা হবে। কিন্তু এই মুহূর্তের বিষয়টা কি? এই মুহূর্তের বিষয়টা হলো, ওরা যদি এখন এই সিদ্ধান্তটা নেয় তাহলে হয়তো 2 দিন পরে ঝুলে পড়বো। এরপরে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে বড় হারামজাদা মাস্টার আসিফ নজরুল স্যার, উনি এখন এমন ভাবে বক্তব্য দিতেছেন যে উনি জুলাই আগস্টে কখনো উনি ভাজা মাছ উল্টে খেতে, উনি এই বিষয়ে মনে হয় কিছু জানেনই না। এটা কি ঘটনা ঘটছে, এটার সাথে ওনার কোনো সম্পৃক্ততাই নেই। কত সুন্দর করে বলতেছে, যারা 71কে খাটো করে জুলাই আগস্টকে ব্যবহার করতে, ওরা জুলাই আগস্টে ধান্দাবাজ, ওরা বাটপাট। অথচ এই হারামজাদা মাস্টার থাকাকালীন অবস্থায় থেকে এর নেতৃত্বই মূলত স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সর্বপ্রথম আঘাত হানা হয়েছে। এর নিবিড় নেতৃত্বের মাধ্যমে মূলত বঙ্গবন্ধু 32 এবং সারা বাংলাদেশ ব্যাপী মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছে স্বাধীনতা বিরোধী নরপিশাচ, মানব খেকো, জাতির শত্রু এই জামাতিরা। আর ফরহাদ মাজারের মতন বাউলের ভেষ ধরে থাকা গাঁজাখোর বুড়ো জঙ্গি বদমাইশিগুলো এখন মিডিয়ার সামনে আইসা অনেক বড় সুযোগ চাচ্ছে। জনগণ এইগুলো বোঝে। জনগণ এখন আর আগের মতো ভয়কার দয়াকার রস্যই
এই জিনিসটা নাই। যারা জনগণকে এটা মনে করবে ওরা নিজেরাই সবচাইতে বড় বউ। সুতরাং এই সকল জঙ্গিরা জুলাই আগস্টের বিষয় যে সকল গোপন তথ্যগুলো আছে যা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি, জনগণের সামনে তুলে ধরেছি, এটা ওরা স্বীকার করলেও এটা চিরন্তন সত্য, ওরা স্বীকার না করলেও চিরন্তন সত্য। তবে ওরা যে কটা প্রথম শ্রেণীর বুড়া বাম রয়েছে, এই জঙ্গি ফরহাদ মাজার, আসিফ নজরুল সহ ডেভিল ইনুস গং, জুলাই সন্ত্রাসী, এদের প্রথম শ্রেণীর গুলাকে অবশ্যই ওদের স্বীকারোক্তি গুলো জনগণের সামনে ওরা নিজের মুখেই হুর 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 করে বলবে। এরপরে ওদের শাস্তি দেশের জনগণ নিশ্চিত করবে ইনশাল্লাহ। ফাঁস বা স্বীকার করলেও চলবে, না করলেও চলবে, চলতে ওদেরকে হবেই। ভেঙ্গে 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 টুকরো টুকরো হয়ে যাবে। এটা হলো তারেক রহমানের ফিলোসফি, মানে তারেক রহমান সরকারের। অর্থাৎ আপনার 2024-এর জঙ্গি উত্থানে যারাই ক্ষমতা এসছে বা যারা এই জঙ্গি উত্থান ঘটিয়েছে, তাদের ফিলোসফি আপনার, এটা অনেক ধরনের কথা থাকতে পারে, মূল ফিলোসফি হলো যে এটা কাফেরের দেশ, এটা যুদ্ধ করতে পারে না, এদেরকে ভয় দেখানো সহজ এবং অল্পতে এরা ভয়ে কাবু হয়ে যায়, ফলে আমি যাই বলবো সেটাই আপনার বাস্তবায়িত হবে। এই বিশ্বাস থেকে আপনার তারেক রহমান সরকারের যা যা বিহেভিয়ার আমরা দেখছি, সেটা ছাড়া আসলে অন্য কোনো দিক থেকে আপনি বিশ্লেষণ করলে সেই বিশ্লেষণটা সঠিক হবে না, যৌক্তিক হবে না। আর ভারতের দিক থেকে হলো যে আমি মনে করি যে ভারত আসলে কনফিউজড, মানে ভারত বুঝতেই পারছে না যে কি মানে বাস্তব অবস্থাটা সম্পর্কে ভারতের রিয়েলাইজেশন ঠিক আমি মনে করি যে সম্পূর্ণ না। এই দুইটা বাস্তবতার উপর বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক আপনার এই জায়গায় আছে আর কি। এই যে আপনি বললেন যে বিশ্বাসের জায়গা, তারপর ভারত যে রিয়েলাইজেশন করতেছে তাদের এই জায়গায়ও তারা এখনো মনে করতেছে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আগের মতো হবে এবং তারা সেই চেষ্টাটা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। এই নমনীয়তাকে, ভারতের এই চেষ্টা বা নমনীয়তাকে কি বাংলাদেশের সরকার বা তারেক সরকার কি দুর্বলতা ভাবছে নাকি? ভারত যে মনে করছে যে আগের মতো সম্পর্ক হবে তারেক রহমানকে দিয়ে, এইটা আমার মনে হয় না। কারণ ভারত এতটা আপনার ভারতেরও জায়গা থেকে অনেক ধরনের বাংলাদেশকে বোঝার সীমাবদ্ধতা আমরা স্পষ্ট দেখতে পাই। আমি যখনই কারোর সাথে কথা বলি ভারতীয় বা বাংলাদেশি, ভারত বাংলাদেশ সম্পর্কে দুই পক্ষেরই আপনার ব্যাপক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এবং এইটা গুছিয়ে ওঠার জন্য যার যার লেন্সটাকে চেঞ্জ করতে হবে। সেই লেন্স কেউ খুলবে না আর কি, ভারতীয়রা তাদের লেন্স খুলবে না, বাংলাদেশিরা তাদের লেন্স খুলবে না। কিন্তু ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে, এইটা যদি আমরা ভাবি, এটা আসলে খুব মানে কি বলবো যে এটা আসলে হতে পারে। বরঞ্চ ভয় একটা এরকম আছে যে আপনার যখন কোনো একটা প্রতিবেশী রাষ্ট্র যৌক্তিক আচরণ করে, তখন আপনি সেটাকে যুক্তি দিয়ে আপনি আপনার পরিস্থিতি, আপনি কি অ্যাকশন নিবেন, আপনার প্রতিটা অ্যাকশনের কি রিয়াকশন করবেন, সেটা আপনি যুক্তি দিয়ে আপনি নির্ধারণ করতে পারেন। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে যা কিছু হচ্ছে, কোনোটা তো কোনো আপনার প্রতিষ্ঠিত কূটনীতি, প্রতিষ্ঠিত যুক্তিবোধ, কোনোটা দিয়েই আপনি এক্সপ্লেন করতে পারবেন না। আমি অন্তত পারছি না, অনেকে করছেন, কিন্তু আসলে দেখেন এক একজন এক এক রকম ভবিষ্যৎবাণী করে, কারো ভবিষ্যৎবাণী কি ফুলছে না তো। ফলে এইটা একটা জটিল অবস্থা। এই জটিল অবস্থার জন্য আসলে আপনার এই ধরনের জটিল সিচুয়েশন ব্যাখ্যা করার জন্য সত্যিকারের অনেক মানে গভীরে গিয়ে এগুলো বিশ্লেষণ করার প্রয়োজন আছে। ফলে সহজে আপনার কোনো প্রশ্নের উত্তর এখন দেয়া যাচ্ছে না। আমরা যাই কিছু দেখছি, ধরেন তারেক রহমানের যে প্রতিক্রিয়া, আচ্ছা মূল জায়গাটা আমি আপনাকে আনি, তাহলে আপনার আলোচনা বা প্রশ্ন করতে হয়তো সুবিধা হবে। দেখেন, যা কিছু হয়ে গেছে, মনে করেন যে এই 1 মিনিট আগ পর্যন্ত তারেক রহমানের যদি আমরা ভারত সফরটাকে আমরা যদি দেখতে চাই, তারেক রহমান এখন আর আসলে ভারতে উনি যেতেই পারেন না, অর্থাৎ মান ইজ্জত রক্ষা করে যেতে পারেন না। ওনার এই পর্যন্ত যা কিছু উনি প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে, নানানভাবে, সেটা হলো যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে। শেখ হাসিনার মুখ বন্ধ করলে যদি ভারত তাদেরকে একটা চিঠি দেয় যে শেখ হাসিনার মুখ বন্ধ করা হয়েছে, শেখ হাসিনা আর কোনো পাবলিক স্টেটমেন্ট করবেন না, এখন আপনি তারেক রহমান সাহেব ভারতে আসুন, এই প্রিকন্ডিশন তারেক রহমান যা যা বলেছেন, তার সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি, তা এই একটাই প্রিকন্ডিশন তারা সেট করেছে।
শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে। আসলে প্রিকন্ডিশনটা আরো গভীর, সেটা হলো যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারেক রহমানের পুলিশের হাতে হস্তান্তর করতে হবে। সেটার আপনার একটা সফট ভার্সন হলো যে নিদান পক্ষে ভারতকে লিখে জানাতে হবে যে শেখ হাসিনা আর কোনো কথা বলবেন না। আসলে সেটা তারা বলে নাই, এটা আমি ভদ্রতার খাতিরে বলতেছি। তাদের যেসব এক্সপ্রেসড যে স্টেটমেন্ট, সেখান থেকে আপনি যদি কন্ডিশনটা এক বাক্যে আনেন যে তারেক রহমান ভারতে, ওই যে এর আগে যেটা 2 দিন আগে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শহীদুল করিম পড়ে শোনালো, সেটা এক বাক্যে হলো যে শেখ হাসিনাকে আমাদের হাতে, দেখবেন এক্সট্রাডিশন ট্রিটির কথা ওইখানে বলা আছে, মানে হলো শেখ হাসিনাকে আমাদের হাতে হস্তান্তর করলে বা তারেক রহমানের সরকারের হাতে হস্তান্তর করলে তারেক রহমান ভারত সফর করবেন। এটা হলো আপনার একটা রেড লাইন তারেক রহমান দিয়ে দিয়েছেন। ওদের আবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং তাদের পাকিস্তানি সেকুলাররা এগুলা বিভিন্ন জায়গায় টক শোতে বিশ্লেষণ করে। সব বিশ্লেষণের একটাই লাইন যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারেক রহমান সরকারের হাতে হস্তান্তর করলে তারেক রহমান ভারত সফরে যাবেন। এখন তারেক রহমান ভারত সফরে যাবেন কিভাবে? যদি উনি যান আর যদি সত্যি ওনাকে হস্তান্তর না করা হয়, তাহলে তো উনি এতদিন যা কিছু বুঝালেন সেখান থেকে উনি পেছনে সরে আসলেন। ফলে এই জায়গায় আসলে সম্পর্কটা, আপনার ওই প্রশ্নের উত্তর এটা হয় যে কোথায় এসে আটকে গেছে, এইখানে এসে আটকে আছে আর কি, আটক হয়ে আছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা আপনি বলছিলেন, 2 দিন আগে তারা 2টি শর্ত দিয়েছিল, আর মুখ বন্ধ এটা না লিখলো, মূলত এটা আর একটা শর্ত ছিল। মুখ বন্ধটা আমি সার্বিক দিক থেকে নরম করে না, বললাম। একেবারে ঠিক, মূল বক্তব্যটা একটাই যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে হস্তান্তর করলে তারপর তারেক রহমান ভারতে যাবে। এখন এই ভাষা পররাষ্ট্র মন্ত্রণালয় তো, ডিপ্লোমেসির অনেক ভাষা আছে আমরা যেগুলো জানি না, আপনারা জানেন, আপনারা যারা ডিপ্লোমেটদের নানা মানে খুব ইয়েপূর্ণ ভাষা আছে, কি তাৎপর্যপূর্ণ, চাতুর্যপূর্ণ এবং খুবই সূক্ষ্ম ভাষা আছে, যেগুলো আসলে সাধারণ যারা আমরা হয়তো এটা জানি না, বা বিসিএস ক্যাডারে যারা চাকরি করেন হয়তো ফরেন ক্যাডারের অনেকের ভাষার সঙ্গে তারা পরিচিত না। এই যে ভাষা প্রয়োগ করা হলো, ক্রিমিনাল, হত্যা মামলা, 5টা জিনিস ওরা বলেছে, ম্যাস মার্ডারার, ক্রিমিনাল, মাফিয়া, তারপর আপনার জেনোসাইডার, এরকম 5টা, তারপরে আপনার এরকম 5টা বোধহয় আমি গুনেছিলাম ফার্স্ট স্টেটমেন্টে। তো এইসব শব্দ কি আসলে ফরেন মিনিস্ট্রি বা দূতরা, রাষ্ট্রদূতরা ব্যবহার করতে পারেন কিনা, করেন কিনা? কারণ উনি তো আরেক দেশে অতিথি হিসেবে আছেন, তার কাছে তো উনি খুনি না, উনি তার কাছে কোনো অপরাধী না, তার কাছে উনি প্রধানমন্ত্রী হিসেবেই এখান থেকে গিয়েছিলেন। তিনি যখন যান তখনও তো তিনি প্রধানমন্ত্রী, তাই তো? শুনেন, আসলে মানুষ, মুসলমানদের, বিশেষ করে আপনার পাকিস্তান, বাংলাদেশ এবং সার্বিকভাবে আমাদের যে উগ্রবাদ আছে, জঙ্গি কথাটা নাও বললাম, এদের ভাষা এটাই হয়। এই ভাষা, আপনি এই আচরণটা মানে আপনার আনডিপ্লোম্যাটিক ডিপ্লোমেসি, এখন এটাকে আমাদের এক রাষ্ট্রদূত মহোদয় দেখলাম যে এটাকে ফেসবুক কূটনীতি বলছেন আর কি। আনডিপ্লোম্যাটিক ডিপ্লোমেসি এই উপমহাদেশের পাকিস্তানপন্থীরা, আমি যেটা আসলে মোটা দাগে পাকিস্তানপন্থী বলতে পুরো পাকিস্তান এবং বাংলাদেশে 2024-এ যারা জঙ্গি কোয়ালিশন করেছে তাদেরকে আমি পাকিস্তানপন্থী বলছি। তাদের আপনি একটা আনডিপ্লোম্যাটিক ডিপ্লোমেসির চূড়ান্ত রূপ দেখবেন 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছিল। আপনি নিশ্চিতভাবে ওইটা দেখেছেন যে জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘের ওইখানে সাধারণ পরিষদেই হবে, বসে কাগজটা ছিটছে, যে কাগজ পড়তে নিয়ে গেছিল, ছিঁড়ে সে বাইরে হয়ে চলে আসে যে আমি ফিল্ডে গিয়ে যুদ্ধ করব, তোমাদের নিকুচি করি, চলে গেলাম। এইটা দেখে পাকিস্তানের মানে আমরা যাদেরকে রেডিকালাইজড মুসলমান বলি, মানে যাদের চিন্তার ক্ষমতা সীমিত, অর্থাৎ রেডিকালাইজড মুসলমান মানে হলো আপনি যুক্তি পরিত্যাগ করলেন এবং আপনার চিন্তার ক্ষমতাকে সীমিত করলেন। এই মানুষগুলোকে অত্যন্ত আনন্দিত করেছে জুলফিকার আলীর ভুট্টোর এই বিষয়টা। ওই লোকটাও ওইটা চিন্তা করে কাগজটা ছিঁড়েছে। সে ওখানে কিন্তু গেছে পাকিস্তান সেভ করতে, কিন্তু সে সেভ করে আসলো, সে যে ভবিষ্যতে পাকিস্তান শাসক হবে সেই জায়গাটা নিশ্চিত করে এসছে। বুঝতে পেরেছেন?
এখন আমি যদি বাংলাদেশের এই অংশটার মানসিকতা না বুঝি, আমার কাছে হয়তো মনে হবে যে যে ভাষা তারা ব্যবহার করেছে সেটা আনডিপ্লোম্যাটিক, তাদের কাছে এটা আনডিপ্লোম্যাটিক না। আসলে আপনার রেডিকালাইজড হয়ে যাওয়ার পরে, আপনার রেডিকালাইজড মানে যে সবাই আত্মঘাতী জঙ্গি হবে তা না, ওটা যুক্তিহীন আপনি একটা রাজনৈতিক শ্রেণী যখন হয়ে যাবেন, তখন আপনি এটার বাইরে আপনার আর কি করার আছে। আপনি তো মনে করেন যে আরেকটা জিনিস উদাহরণ হিসাবে ধরি, একজন একটা মনে করেন ভিখারি, আপনি বড় লোক, আপনি গাড়ি চালাই গেলেন, গাড়ি চালানোর আপনার গাড়ির চাকা থেকে পানি লাগলো ভিখারির শরীরে, আপনি এখন আপনার প্রাসাদে ঢুকে গেলেন, এই ভিখারি কি করতে পারে? সে রাস্তায় কান্নাকাটি করবে, চিৎকার করবে, গালিগালাজ করবে, তার তো সক্ষমতা নাই এই বড় লোককে ধরার। তারেক রহমান সরকার এক্স্যাক্টলি তাই করছে, মানে ফেসবুকে এসে গালিগালাজ করছে। এই ফেসবুক ডিপ্লোমেসি দিয়ে কি আসলে দেশ চলবে কিনা? দেশ তো চলছে না, দেশ যে চলছে না সেটা আপনারা দেখছেন না, দেশে কিছুই তো নাই। এখন তো দেখেন সবকিছুর জন্য এরা, আমি অনেক জায়গায় বলছি যে এই তারেক রহমানরা এটা আশা করে যে শেখ হাসিনাকে তারা উৎখাত করবে, 2 বছর আগে উৎখাত করলেও তার 2 বছর পরে রাষ্ট্র চালানোর জন্য যা যা দরকার, রিজার্ভ, ইলেকট্রিসিটি, খাদ্য নিরাপত্তা, পানি, গ্যাস, সবকিছু শেখ হাসিনা রেডি করে রেখে দিয়ে যাবে, যে তাকে ক্ষমতাচ্যুত করবে। ওইটা না পাইলে শেখ হাসিনাকে তারা গালাগালি করবে। যারা এই মানসিকতা নিয়ে চলে তারা রাষ্ট্রটা কিভাবে চালাবে? রাষ্ট্র তো একটা উৎপাদনমুখী, আপনি যদি রাষ্ট্র চালাইতে চান আপনাকে উৎপাদনে যেতে হবে, আপনাকে ইলেকট্রিসিটি উৎপাদনে যেতে হবে, গ্যাস উৎপাদনে যেতে হবে, বা শিল্পজাতকরণ যাই যাই করা লাগে সেটা করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কৃষি উন্নতি করতে হবে। এই উন্নতির যে আপনার ফিলোসফিটা বা উৎপাদনের ফিলোসফি, এটা তো শেখ হাসিনার ছিল, তারেক রহমানের তো সেটা নাই। তারেক রহমান তো আমরা আসার পরে শুনেছি যে উনি মেগা প্রকল্পও করবেন না। এখানে দেখেন এগুলো এখন যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু যারা 2 বছর আগে গভীরভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, আমি তো অন্তত দেখতে পাচ্ছিলাম যে আজকের বাংলাদেশে যা যা হচ্ছে, আমি আপনার সাথেও 2-1 বার এসেছি, আমি তো এগুলা ঠিক 2024-এর জঙ্গি উত্থান কাল থেকেই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশে কি হবে। আজকে তাই হচ্ছে। তারেক রহমান তো শুধু ভারত না, উনি আন্তর্জাতিক অঙ্গনে দিশেহারা অবস্থায় আছেন, ওনার নাকানি চুবানি খেতে হচ্ছে। যদিও ওনার আশেপাশে কিছুক্ষণ আগে একজন বাংলাদেশের অত্যন্ত দক্ষ পুলিশ অফিসারের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে তারেক রহমানের তো অনেক বুদ্ধিমান লোকজন আছে আশেপাশে। সেটা সত্য আছে, কিন্তু যেই জায়গাটা নাই সেটা হলো যে মূল ফাউন্ডেশনটা তো তারেক রহমানদের নাই। সেই ফাউন্ডেশনটা হলো যুক্তি নির্ভর চিন্তা ভাবনা। এটা নেই। এই যে মনে করেন তারেক রহমান দিল্লি গেলেন না, বা দিল্লি যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করেই শর্ত জুড়ে দিলেন, এর পেছনে কারা কলকাঠি নাড়ছে বা নাড়লো আপনার মনে হয়? আপনার দীর্ঘদিনের আমি আসলে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ার ব্যাপারটা আমার কাছে শক্তিশালী যুক্তি মনে হয় না। অনেকে বলছে যে সরকারের মধ্যে এক অংশ চাচ্ছে, আরেক অংশ চাচ্ছে না। এইগুলো কি আপনার, আমার মনে হয় তারেক রহমান রিস্ক অ্যাসেসমেন্টটা তিনি তার মতো করে করছেন, যে ভারতে না গেলে তার কোনো ক্ষতি হবে না, এটাই। এছাড়া তো আপনি কিভাবে বলবেন যে একজন তাকে প্রভাবিত করছে আরেকজন প্রভাবিত করছে না? এগুলো দিয়ে আসলে কত দূর হয়? আলটিমেটলি তো একটা সরকারের মধ্যে সবাই তার প্রধানমন্ত্রীর উপকারটাই দেখে। আর আমি যেটা দেখি যে মূলত ওনারা যেই অংশটা বাংলাদেশে তারেক রহমানকে সমর্থন করে, 2024-এর সেই জামাত, হেফাজত, এনসিপি, তাদের মতামতটাকে এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার মানে তাদের দ্বারা প্রভাবিত তারেক রহমানের সরকার এবং তারেক রহমান। সেটাই তো, এখানে তো যেতেই পারতেন। তারেক রহমান তো প্রথমে ভারত গেলেও কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। তারা যে নিজেরাই নিজেদের ফাঁদ একটা তৈরি করেছেন, যে ভারতের সাথে কথা বললে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যায়, ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যায়। এখন তো এই বিক্রিটা তাদেরকে থামাতে হবে রে ভাই, নাহলে ইজ্জতটা কোথায় থাকে? বিক্রি থামানো মানে হলো যে এখন যা যা হচ্ছে তাই করছে। অর্থাৎ তারেক রহমান ভারতে গেলেই তো বাংলাদেশকে উনি বিক্রি করে দিবেন, সে যাবেনও না, বিক্রিও করবেন না।
এই যে উনি মনে করেন অনেক আলোচনা শোনা যাচ্ছে পাকিস্তান একটা বড় ফ্যাক্টর, বাংলা তিনজন পররাষ্ট্র মন্ত্রণালয় যখন 2টা শর্ত দিয়ে দিল যে এই 2 শর্ত ছাড়া যাবে না, পরদিনই পাকিস্তানের গণমাধ্যমগুলোতে একদম তারেক রহমান আর দিল্লি যাচ্ছেন না, তারা ডিরেক্ট লিখলো দিল্লি যাচ্ছেন না। তার মানে এখানে অনেকে পাকিস্তান তুরস্কের দেখছেন, রাজনীতি দেখছেন যে এদেরও প্রভাব এখানে আছে, যেহেতু জঙ্গিরা এদের দ্বারাই এই বাংলাদেশের জঙ্গিরা পরিচালিত হচ্ছে। প্রথম কথা হলো যে এইগুলো বোঝা, মানে তারেক রহমানের বিহেভিয়ার বা যাওয়া না যাওয়া নিয়ে যেই আপনার তুলকালাম কাণ্ড হচ্ছে, এই পুরো এক্সারসাইজটা একটা অপ্রয়োজনীয় ব্যাপার। তারেক রহমান এগুলা স্পষ্ট বলে দিলেই পারেন যে যেটা বলেছেন আর কি, উনি অনেকভাবে সেখানে চুপ থাকলেই পারে, ওনার মন্ত্রণালয়গুলো বলে দিতেই পারে। দেখেন আজকে আপনি হয়তো এটা একটু করে আনবেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিক্রিয়া আছে কিন্তু, সর্বশেষ যেই ফরেন মিনিস্ট্রি যেটা লাস্ট যে প্রতিক্রিয়া দেখালো, তারা সংক্ষেপে বলেছে যে আমরা বাংলাদেশের সাথে আপনার পারস্পরিকতার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎমুখী ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চাই। শেখ হাসিনার ব্যাপারে বলছে যে তার ব্যাপারে আমাদের অবস্থান অপরিবর্তিত, উনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন এই ব্যাপারে আমরা আগে যা বলেছি তাই বলছি। আর শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার ব্যাপারে বলছে যে এইটা আমাদের নিজস্ব প্রসেস অনুযায়ী হবে, এটা আমাদের চিন্তার মধ্যে আছে, অর্থাৎ আমরা এটা প্রসেস করছি, বাট এটা আমাদের না, এটা বিবেচনাধীন আছে এবং এটা হবে আমাদের নিজস্ব যে এস্টাবলিশড, আমাদের প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে তার অধীনে। শেষ। দেখবেন ঘুরে ফিরে এরা কিন্তু এই কথাগুলোই বলে আসছে, তাদের কথা ডে ওয়ান থেকেই তারা বলে আসছেন। জি জি, একদম শুরু থেকে। এবং তারা এই ডিপ্লোম্যাটিক নর্মস যেগুলো, ডিপ্লোম্যাটিক যে ভাষাগুলো, এর বাইরে তারা এখনো যায় নাই, সবসময় এটা বলে আসছে তারা। তারপরও সরকার কেন এটাকে বোঝার চেষ্টা করছে না, নাকি বুঝে না বুঝার চেষ্টা করছে? সরকারের মধ্যে অস্থিরতা আছে। অস্থিরতাটা দেখেন, সরকার যদি রাষ্ট্রটা কোনো দিকটা তারা কন্ট্রোল করতে পারতো, যদি অর্থনীতি ঠিক রাখতে পারতো, আর যদি আপনার পররাষ্ট্রনীতিতে তারা যদি অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক আপনার গড়তে পারতো। এখন ভালো সম্পর্ক গড়ছে কার সাথে? যেখানে সমূহ বিপদ, সে আপনি বলেছেন একটু আগে পাকিস্তান, তারপরে তুরস্ক, এই রাষ্ট্রগুলা থেকে তো তার কিছু পাওয়ার নাই। হ্যাঁ, ফলে সরকারের মধ্যে আপনার ওদের একেবারে মনের গভীরে তো অস্থিরতা আছেই, যে কোনো জায়গায় যদি একটা সরকার সফল না হয়, এই সরকারটা টিকবে কিভাবে? আবার একই জিনিস বলছে যে শুধু আমরা তো কোথাও পাচ্ছি না, শুধু ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করেই বা তাহলে আর কি লাভ? এইরকম আপনার ওদের মানে সাইকোলজিক্যাল লেভেলে নানান ধরনের রিয়াকশন হচ্ছে। আমি তো দেখি না যা কিছু করছেন তারা এটা। আরেকটা হলো যে পাবলিক খুব খুশি, আপনি টক শোতে যারা কথা বলে, শাহেদুজ্জামান খুবই খুশি তারেক রহমান যদি প্রফেসর শাহেদুজ্জামান তারেক রহমান যদি ভারতে না যান। এখন এই নেগেটিভ এবং ধ্বংসাত্মক প্রক্রিয়া হলো জঙ্গিবাদের অংশ। তারা দেখবেন, তারা হলো যে আমরা আমাদের খেতে হবে না, আমাদের পেটে আমরা পাথর বেঁধে রাখবো, কিন্তু ভারতের সাথে যুদ্ধ করব, ভারতকে আমরা ভেঙে দিব। মানে আপনার 2024-এর জঙ্গি কোয়ালিশনের মূল ভারতের সাথে যদি ফরেন পলিসি অবজেক্টিভ বলেন, এটা তাদের, যে ভারতকে ভেঙে টুকরো টুকরো করা হবে এবং এর 7 সিস্টারকে বাংলাদেশের সাথে সংযুক্ত করতে হবে। তাদের এই ফিলোসফিতে তারা ফরেন মিনিস্টার, মানে তাদের ফরেন পলিসি নির্ধারিত হচ্ছে, বা ফরেন পলিসি অ্যাক্টিভিটিস বা তার ভারত কার্যক্রম যা হবে সেভাবে নির্ধারিত হচ্ছে। আর তারেক রহমান যদি ভারতে যানও, কিচ্ছু চেঞ্জ হবে না। মানে এক্সিস্টিং এটা যাওয়া না যাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু ভারতে গেলে কিছু মানে বর্তমান পরিস্থিতির কিছু চেঞ্জ হবে না, যেই তিমিরে আছে সেই তিমিরে এইভাবেই থাকবে এটা। এই যে দিবাস্বপ্ন দেখছেন আমাদের কথিত বিপ্লবীরা, কথিত যোদ্ধারা, যে এই রাওয়া থেকে রওনা দিয়ে 4 ঘন্টায় কলকাতা দখল করবেন, 4 দিনে দিল্লি দখল করবেন, হ্যাঁ, সুলতান মাহমুদের জায়গায় তারা যাবেন, গিয়ে দখল করবেন। তো এই যে দিবাস্বপ্ন দেখে মানুষকে বিভ্রান্ত করছেন, বাংলাদেশের লাভটা কি হচ্ছে? বাংলাদেশের লাভ হচ্ছে, বাংলাদেশের আপনার আজকে ইলেকট্রিসিটি নাই, কালকে আরো থাকবে না। আজকে দুর্ভিক্ষের হাতছানি, কালকে দুর্ভিক্ষ দেখা দিবে। আইন শৃঙ্খলা তো নাই, কিছুই নাই 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে। এই
সীমান্ত, আমি শুরুতেই বলছিলাম 4200 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের। এখন আমরা যদি ভারতের সাথে সম্পর্ক, তর্কের খাতিরে বললাম ভারতের সাথে আমরা কোনো সম্পর্কই রাখবো না, শেষ, তারপরে কি হবে? আমরা কি এই আমাদের সীমানা পার হয়ে যেতে পারবো কিনা বাইরের কোথাও? ভারতের সাথে সম্পর্ক বা বাংলাদেশ, আমি আশা করি যে সে পর্যায়ে যাবে না, কিন্তু বর্তমান অবস্থা যদি আপনার এইভাবে অব্যাহত থাকে, তারেক রহমানের সরকার পালিয়ে যেতে বাধ্য হবে। আর সেই জায়গায় বাংলাদেশটা বিভিন্ন আপনার ভারতীয়রা একদিক থেকে দখল করবে জঙ্গিবাদ দমনের জন্য, আমেরিকানরা বসে থাকবে না, চাইনিজরা তখন বলবে যে আমাদেরই, মানে তারাও, মানে নানান ভাবে এটা 2-3 ভাগে বিভক্ত হয়ে ফিজিক্যালিও হতে পারে, মনস্তত্ত্বগত ভাবেও হবে। এই যে সুপার পাওয়ারদের আপনার মানে ডাইরেক্ট প্লেগ্রাউন্ড হয়ে যাবে। শেখ হাসিনার যেটা ছিল, মানে ওনার প্রধানমন্ত্রীত্বে যেটা আমরা দেখেছিলাম, যে এই জায়গাটা ঠেকানোর জন্য শেখ হাসিনা সব ধরনের কার্যক্রম করেছিলেন, এবং তিনি যদি অন্তত আমাদের বোধের মধ্যে এটা পেতেন এবং আমরা যদি 24-এর জঙ্গি উত্থানটা ঠেকিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু সেই একটা আপনার নিরাপদ জায়গায় তিনি বাংলাদেশকে রাখতে পারতেন, এবং সেটাই চেয়েছিলেন। কিন্তু ওই পরিস্থিতিটা আসলে আর নাই। আপনারা দেখেছেন যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হওয়া, চীনের সাথে আবার করিডোর খুলে দেওয়ার যে বিষয়, আর ভারতের সাথে ভারত তো একই পর্যায়ের সুপার পাওয়ার না হলেও তার নাম পৃথিবীতে, তার নাম মানে স্থান হলো তৃতীয়, তারাও একইভাবে আপনার এক্সপ্লয়েট করতে পারবে ভবিষ্যতে বাংলাদেশকে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে। বাংলাদেশ মোটামুটি একটা সবার একটা ব্যাটলফিল্ড হয়ে যাচ্ছে, এটা আপনি বলতে চাচ্ছেন? হবে, এখনো ডাইরেক্ট হয় নাই, কিন্তু পরিস্থিতি যদি এভাবে থাকে, বিশেষ করে 2024-এর জঙ্গিরা যতদিন ফিল্ডে থাকবে, যতদিন জঙ্গিদের আপনার কন্ট্রোল করার কোনো ব্যবস্থা না থাকবে, এটা তো নাই, আপনি যাই বলেন, জঙ্গিরা বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতাবান। এইটার উদাহরণ কি, আপনি ইয়েকে দেখেন, ফুয়াদ, শাহরিয়ার, এরা কি একটু থেমেছে? থামেনি। ফলে যতদিন জঙ্গিদের আপনার আধিপত্য থাকবে, ততদিন ওই আশঙ্কাটাও থাকবে যে এইটা যে সুপার পাওয়ারদের আপনার নিজস্ব একটা গেম ফিল্ড আর কি, তারা এখানে যার যার মতো করে এটাকে দখলে রাখবে। জঙ্গি উত্থানটা কি তাহলে মানে বাংলাদেশের বর্তমান যে প্রধান আমরা তো দাস এখন আমেরিকার, সেই যে আমরা যাদের দাস হইলাম, জঙ্গি উত্থান কি তারা মেনে নিবে? জঙ্গি উত্থান তো তারাই ঘটিয়েছে, কিন্তু তারা সেটা মেনে নেয় না, আরেক দেশকে ধ্বংস করার জন্য তারা মেনে নেয়। এই জঙ্গিরা যদি আপনার ধরেন কোনোদিন আবার আমেরিকাকে আক্রমণ করতে চায়, লাদেন কি করেছিল, লাদেন আর আমেরিকা এক সময় তারা এলাই ছিল, তারা বন্ধু হয়ে আপনার আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছে। পরবর্তীতে লাদেন আবার আমেরিকাকে আক্রমণ করেছে। এখন যারা বাংলাদেশে আমেরিকার যারা বন্ধু, সেই মাহমুদুর রহমান থেকে আপনার সব শীর্ষ জঙ্গি, একসময় তাদের মনে হতে পারে যে মার্কিনীদের দ্বারা আমাদের আর মানে আসলে মার্কিনীরা সেই যেটা লাদেন বলেছিল যে ইনফিডেল, মানে কাফের, মুশরিক, এদেরকে আক্রমণ করা ছাড়া আসলে ইসলামের মুক্তি নেই। তখন তারা সেরকম আক্রমণ যদি গ্রহণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র আগে তো চেষ্টা না করলেও মিছিল টিছিল করতো, যুক্তরাষ্ট্রের বা ইউরোপীয় দূতাবাসগুলোর সামনের দিকে যেতে থাকে। এইভাবে তারা যদি কখনো পরিবর্তন হয়, তখন মার্কিনীরা আবার এই জঙ্গিদের বিরুদ্ধে হয়তো সরাসরি অ্যাকশনে যাবে। এছাড়া তো তারা এই মুহূর্তে দেখেন সারা পশ্চিমা বিশ্ব বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা নিয়ে তারা কোনো কথা বলছে না। পশ্চিমাদের এই দ্বিচারিতা তো আসলে অনেক দিন ধরে, এবং এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক মানুষ এগুলো বুঝতে পারে। আপনি বলছিলেন তারেক রহমান পালাই যাবে এমন পরিস্থিতি হলে, আপনার কেন এমনটা মনে হচ্ছে যে তারেক রহমান পালিয়ে যাবেন? তারেক রহমানকে বাংলাদেশের ইকোনমি কোনো না কোনো ভাবে আপনার সঠিক জায়গায় আনতে হবে। হয়তো গ্রোথ উনি করতে পারবেন না, কিন্তু বর্তমান যে অচল অবস্থা আছে সেখান থেকে ওনাকে আপনার ইকোনমিটাকে অন্তত স্টেবল করতে হবে। তো সেক্ষেত্রে ওনার ইলেকট্রিসিটি লাগবে। ইলেকট্রিসিটি অর্থমন্ত্রী বলছে 2 বছর দিতে পারবে না। তো 2 বছর যদি ইলেকট্রিসিটি না হয়, তো দেশীয় কলকারখানাও সব বন্ধ হয়ে যাবে। আর সেটা যদি হয়, আপনার বাংলাদেশের মানুষ কি ক্ষুধা সহ্য করবে না? তো তখন এই সরকার কিভাবে ক্ষমতা থাকবে? এই সরকার তো ইন্টারনালি কোলাপস করে যাবে।
তার মিত্ররা আছে না? এইটা হলো আল্লাহর একটা গজব হিসাবে মিত্ররা আসছে। দেখেন, এই মিত্ররা কেউ কিন্তু টাকা পয়সা নিয়ে আসে নাই। বাংলাদেশের ইকোনমি সবচেয়ে স্টেবল থাকে যদি ভারতের সাথে আপনার সম্পর্কটা সঠিক থাকে, এবং সব ইকোনমিক যে করিডোর গুলো আছে, আমি করিডোর বলতে এখানে মানে ভার্চুয়াল করিডোর বুঝাচ্ছি, আমদানি রপ্তানি পণ্য সরবরাহ, ভারতের সাথে আমাদের যে মিউচুয়াল যে ডিপেন্ডেন্সিটা আছে, সেই জায়গাটা যদি আপনি ঠিক রাখেন, বাংলাদেশের ইকোনমি যে কোনো হার্ডশিপ কিন্তু আপনার অতিক্রম করতে পারে। বর্তমানে সেই জায়গাটা আছে। ভারত তো যা যা রপ্তানি করার বাংলাদেশে করেই যাচ্ছে। আর চীন যদি তারেক রহমান সরকারকে 5-7 বিলিয়ন ডলার দেয়, ঋণ টিন বা বিভিন্ন ভাবে যদি দেয়, এই বছরই যদি 2-3 বিলিয়ন ডলার দেয়, তাহলে তারেক রহমান 1 বছর চালাতে পারবে, অন্তত বাজেটটা চালাইতে পারবে। সেটা যদি না হয়, তাহলে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কিভাবে এই সরকার রান করবে। তাদের তো নগদ টাকারও দরকার। আর চারিদিকে আপনি জানেন এটা, যেইভাবে আপনার এমনকি যেই নারী যেই শ্রমিকরা ছিল তাদের যে নিরাপত্তাহীনতা, যে তারা বেকার হয়ে গেছে, তারা এখন কিভাবে জীবন যাপন করবে, সামাজিক নানান আপনার যেগুলোকে সামাজিক কি বলবো যে অপকর্ম হিসেবে দেখা হয়, সেটাতেও তাদের অর্থের মানে আপনার ক্ষুধার জ্বালায় সেদিকে অনেকে ধাবিত হবে। তারপরে লেখাপড়া নাই কোথাও, তো বেকারত্ব, লোডশেডিং মানুষ কতদিন সহ্য করবে? আমার তো মনে হয় এই সামার তারা সহ্য করতে পারবে না। একদম। এই যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা, আজকে জয়সওয়াল যে আপনি আগে তুলছিলেন প্রসঙ্গটা, রণজিৎ জয়সওয়াল সে একই কথাই বললেন। এখান থেকে কি আমরা আসলে কিছু শিখতে পারছি কিনা, না আর্ন করতে পারছি কিনা, যে ডিপ্লোমেসিটা কিভাবে করতে হবে, কোন সময় কোন শব্দটা প্রয়োগ করতে হবে, নাকি আমরা আসলে গায়ের জুড়ে কথা বলতেছি, মানে আমাদের গোয়ার তুমি কিনা, শব্দটা গায়ের জুড়ে না বলে গোয়ার তুমি কিনা। হঠকারিতা আমরা ওইটা জিনিসই ভারত কি করে দেখতে চাচ্ছে, যে আমরা এটা করলে ভারত কি করে, আমরা ওইটা করলে ভারত কি করে। ভারত যেহেতু কিছু করে না, তখন তারা নেক্সট স্টেপটা প্রয়োগ করে। এটা আসলে আমরা ইউনূসের আমল থেকে দেখতে পাচ্ছি যে ভারতকে যে কোনো একটা আপনার ভারতের থেকে একটা কড়া প্রতিক্রিয়া পায় কিনা, এটা দেখার জন্য একটা মনে হচ্ছে যে আপনার অপেক্ষা করা কৌশল, যে ভারত একটা কিছু বলুক নাকি। এটা কৌশল কিভাবে বলবেন? কৌশল তো একটা বুদ্ধিমানের কাজ হয়। এখানে আসলে বুদ্ধির কোনো খেলা নেই। মানে আপনার চিন্তা ভাবনা মনে হবে যে অনেক বুদ্ধিমান, যেহেতু আপনার এইরকম গালি দিলে যে কোনো শক্তিশালী রাষ্ট্র। আপনার মনে আছে কিনা সাদ্দাম হোসেন তার শেষ দিনগুলোতে এটা করতো। সাদ্দাম হোসেনও ইউনিফর্ম পরে রাস্তায় বের হতো। তারপরে আপনার তার একটা তথ্যমন্ত্রী ছিল, উনিও রাস্তায় বের হতেন, বের হয়ে যত পারা যায় আমেরিকাকে গালিগালাজ করতো। আমেরিকা কিন্তু ওগুলার কোনো দেখাতো না, ঠিকই কিন্তু ইরাককে তারা দখল করে ফেলেছিল। রেখেছে কি রাখেনি সেটা পরের জিনিস, কিন্তু লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়ে আপনার সেই ইরাক তারা দখল করে নিয়েছিল। তো সাদ্দামরা মনে করে যে মুখের কথাতেই আপাতত বেঁচে থাকি। বাংলাদেশের ক্ষেত্রে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাই থাকলো, ভারতের তো কোনো লস নাই, সামগ্রিকভাবে খুব বড় কোনো লস আছে? কোনো লস নাই, কারণ বাংলাদেশের দেখেন যা যা কেনাকাটা ভারত থেকে করে, তার সেখানে কিন্তু একটা রেশনিং হয় নাই। ভারতের যে বাণিজ্যিক স্বার্থ বাংলাদেশে আছে সেটা কিন্তু অব্যাহত আছে। বাংলাদেশের যে বাণিজ্যিক স্বার্থ ভারতে ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনূসের আমল থেকে। এই যে আমরা বিরুদ্ধতার খাতিরে বিরুদ্ধতার কারণে বিরুদ্ধতা করতে করতে দেশের জনগণরা আসলে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে দেশের জনগণকে আপনি দুর্ভিক্ষের পথে নিয়ে যাচ্ছেন, এমন একটা অবস্থায় আমরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছি, এটা বাংলাদেশের মানুষ তারা এটা ডিজার্ভ করে, এটা বললেও আসলে অন্যায় হয়। এই মানুষগুলো তো বেশিরভাগই অবুঝ নিরীহ মানুষ। 2024-এর জঙ্গি উত্থান দেশটাকে ইতিমধ্যে যে গ্যারাকলে ফেলে দিয়েছে, যে খারাপ জায়গায়, এটা এখনো তারা টিকে আছে শেখ হাসিনাকে দোষ দিয়ে গালিগালাজ করে যে বিদ্যুৎ উনি কেন রেখে গেলেন না। কিন্তু শেখ হাসিনার সময় তো বিদ্যুতের কোনো সমস্যা হয়নি। এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সরকারের যা কিছু আপনার এমনকি বিদ্যুৎ সেক্টরেও যেগুলো নিয়ে সমালোচনা হয়, তিনি যে আপনার অ্যাডহক বেসিসে যেসব ব্যবস্থা নিয়েছিলেন, মনে হচ্ছে প্রত্যেকটাই আসলে প্রয়োজন ছিল। না হলে তারেক রহমানরা এখন কেন কোনো খেই পাচ্ছেন না?
আর এটা দেখেন এত তাড়াতাড়ি যে এগুলা সব এরা ধ্বংস করে ফেলবে, কোনো কিছু কিন্তু ইউনূস মেরামত করে নাই, মেইনটেনেন্সের কিছুই ছিল না, যার কারণে এখন বর্তমানে তারেক রহমান এই হাবুডুবু খাচ্ছেন। কিন্তু এই জায়গায় বসে, আচ্ছা যেটা আসলে বলবো, এইসব আপনার এই আমাদের এই আলোচনা বেশি দূর নিয়ে লাভ নাই, মূল কথাটা হলো বাংলাদেশের জন্য সমাধানটা কি সেটা এক বাক্যে বলি। দেখেন, বাংলাদেশকে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শাসন করে, তখন দেখবেন তারা মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষকে সমর্থন না করলেও বাংলাদেশ আপনার স্থিতিশীল পথে রান করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রান করে দেখিয়ে দিয়েছেন। তারেক রহমানরা প্রমাণ করছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অবহেলা করে, তাদেরকে নির্যাতন করে, তাদের সমর্থন না নিয়ে এরা সরকার রান করতে পারবে না। ফলে ওদের পক্ষ থেকে আসলে মূল শিক্ষাটা হওয়া উচিত যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে রাজনৈতিক বোঝাপড়া করা। এটা যদি তারা না করে, এরপরে যে অবস্থাটা হবে, শেখ হাসিনা আবার ফিরে আসলে এবং আপনার আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতা হাতে পেলে, এরা সমূলে আপনার এদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সব শক্তি ধ্বংস হয়ে যাবে, যেটা আমার নিজেরও চাওয়া। কারণ আমরা দেখছি যে আমরা দেশটাকে যদি একটু এগিয়ে নেই, এই শক্তিটা আবার দেশটাকে পিছিয়ে দেয়। এই শক্তিগুলার টিকে থাকার একটাই এখন উপায় ছিল, এরা যদি এখন শেখ হাসিনার সাথে আপনার সন্ধি করে দেশে আবার যেটা 91-এ চালু হয়েছিল, দ্বিদলীয় একটা আপনার দ্বিদলীয় ভঙ্গুর হলেও দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, বিএনপি আওয়ামী লীগ অল্টারনেট করা, সেটা তারা করতে পারে। এবং সেটা করার আসলে দায়টা কিন্তু তারেক রহমানেরই, কারণ এই সিস্টেমটা ভেঙে দিয়েছিলেন তারেক রহমান 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে। তার মানে আপাতত আপনি মুক্তি দেখছেন না এই জায়গা থেকে? না, আমি তো আসলে রাজনৈতিক সমঝোতা ছাড়া মুক্তি কিভাবে দেখব? আপনি মনে করেন যে গায়ের জোরে বলতে পারবেন, আপনি ওই যে বাটপার আশিককে বেতন দিতে পারবেন, বিদেশিরা তো এই দেশে কোনো অর্থ বিনিয়োগ করবে না। আপনি যে আমেরিকান চেম্বার নিয়ে দেখছেন না, যে সবার সাথে বৈঠক করছে, এটা বিশাল একটা কিছু দেখিয়েছে না? এইরকম শত শত মিটিং হয়তো শেখ হাসিনার আমলে কেউ খেয়ালই করতো না, কারণ তখন দেখানোর মতো এত বেশি কিছু ছিল। এখন এই আমেরিকান চেম্বার, আমি তো নিজে জানি, এগুলোকে কেউ খেয়ালই করতো না। এখন এটাই একটা বড় রাষ্ট্রীয় ঘোষণা, মানে স্টেট ডিসপ্লে হয়ে গেছে, যে এগুলাকে দেখিয়ে সারা বাংলাদেশকে দেখানো যে আমেরিকান চেম্বার এসে সব ঠিক আছে। এটা তো ডেলি আসতো, এটা 2 মাস পর পর এটা এরকম সেমিনার করতো, মন্ত্রীরা ওইখানে যেত না বা যেত। এখন এই 6 মাসে, তারেক রহমানের 6 মাসে ওইটা একটা বড় পাবলিক ডিসপ্লে হয়ে গেছে। এখান থেকে মানুষ তো আসলে এগুলা জানে না যে তখন এই জিনিসগুলা কোনো দেখানোর বিষয় ছিল না। পত্রিকার 3 নাম্বার বা 4 নাম্বার পৃষ্ঠায় শেষের দিকে হয়তো 1 কলামের একটা খবর হইতো আমেরিকান চেম্বারকে নিয়ে। এখন আমেরিকান চেম্বার হলো যে মানে প্রিন্সিপাল ডিসপ্লে ফর তারেক রহমান এন্ড হিজ ফরেন মিনিস্ট্রি। এই যে আপনি একজন ডিপ্লোম্যাটিক হিসেবে দীর্ঘদিন প্রায় 2 দশকের বেশি সময় ধরে ডিপ্লোম্যাট ছিলেন, আপনার পরামর্শ কি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে বা তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে? আপনি যদি এই জায়গায় থাকতেন, আপনি কি করতেন, কি পরামর্শ দিতেন? আমি তারেক রহমান হলে শেখ হাসিনার প্রতি, আপনি তারেক রহমান না, আপনি ওইটাই বলছি, ওইটাই একই উত্তরটা। মানে আমি যদি তারেক রহমানের সরকারকে প্রভাবিত করতে পারতাম, তারেক রহমানের, ধরেন আমি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী, সব ঘৃণা ভিতরে রাখতাম, কোনো ঘৃণা চেঞ্জ করতাম না, তবুও আমি ভারত যেহেতু প্রথমে দাওয়াত দিয়েছে, আমি প্রথমে ভারত যেতাম, কোনো বৈঠক টৈঠকের জন্য না, এমনি যেতাম। দেখতেন এগুলা এই ডিপ্লোমেসিটাতে আবার নরেন্দ্র মোদী সাহেব অনেক দক্ষ। উনি একবার বাসায় চলে গিয়েছিলেন কোনো দাওয়াত ছাড়াই, নওয়াজ শরীফের। তারেক রহমানের উচিত ছিল কোনো আনুষ্ঠানিকতা না করে উনি ওইখান থেকে উনি চীন যেতে পারতেন। চীন ওনার আসল উদ্দেশ্য থাকতে পারতো যে না, নরেন্দ্র মোদী আমাকে দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম, আমি সম্মান হিসাবে তাকে গেলাম, অন্য সব বাদ দিয়ে উনি পাবলিকলি এটা করতে পারতেন, সারা বাংলাদেশকে বুঝাইতে পারতেন। এটা খুবই সহজ জিনিস, যেহেতু আমি প্রথম দাওয়াত পেয়েছি, সেটাই হওয়া উচিত ছিল। তারা তো সেই সহজ পথে যায় নাই। তাদের ওই যে আপনার, আমি এখানে আমার ওই জায়গাটায় ফিরে আসতে হয় যে মূল ফিলোসফি, মানে আপনার সাইকিতে মূল বিশ্বাসটা হলো যে কাফেরদের সাথে আপনার কোনো করার দরকার নেই, এটা ভয় পায়। আরেকটা হলো যে ঘৃণা। 1971 সালে ভারত আর বাংলাদেশের আওয়ামী লীগ মিলে যে বাংলাদেশটাকে স্বাধীন করে দিল,
পাকিস্তানটা যে হাতছাড়া হয়ে গেল, সেই ঘৃণাটা বাংলাদেশের অর্ধেক সোসাইটি কখনোই ভুলতে পারে না। যেই ঘৃণা থেকে আসলে এসে, যেই ঘৃণা জিয়ে রাখার জন্য তারা এটাকে ধর্মীয় ঘৃণায় পরিণত করছে, যেটা হলো ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা হিসাবে আমি বিভিন্ন জায়গায় বলে থাকি। তার মানে পররাষ্ট্রনীতিতে আমরা ব্যাপকভাবে, ভারতের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি আমরা ব্যাপকভাবে ফেল করতেছি। পররাষ্ট্র নীতি থাকতে হবে, তো এগুলো তো পররাষ্ট্র নীতি হিসাবে কিছু না। এটা হলো আপনার কোনো নীতি টিতি এইভাবে তো বাস্তবায়িত হয় না। আপনি কোনো দেশের যুদ্ধ হচ্ছে দুটো দেশের মধ্যে, তবুও তাদের ফরেন মিনিস্ট্রি এই ধরনের অসভ্য কথাবার্তা বলে না। আপনি দেখবেন যুদ্ধের সময়ও বলে না, কোনো কোনো নেতা বলে। তো এইখানে আপনি নীতি কোথায় পাবেন? এখানে আপনি এস্টাবলিশড কোনো প্র্যাকটিসের অধীনে তো কিছু নাই এখন। তার মানে বাংলাদেশ এখন কোন পররাষ্ট্রনীতির মধ্যে নাই, আমেরিকা ফার্স্ট নীতি নাকি? এটা আমি বলবো যে থাকার সুযোগটাও তারা সীমিত করে ফেলছে। আপনার নিরাপত্তার জন্য মার্কিনীদের দরকার, টাকার জন্য চীনকে দরকার, আর তাদের যে পাবলিক, তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদের সমর্থন পাওয়ার জন্য ভারতের সাথে আপনার খোঁচাখুচি করা দরকার। তিনটা জায়গা খেয়াল করবেন। এই তিন জায়গায় আমরা আসলে অনেক দূরে, এখন যোজন যোজন দূরে। ফলাফল আপনার এই যে সরকার কোনো জায়গায় সাকসেসফুল হতে পারছে না। কোনো মানে মূল জিনিস তো আসলে ইকোনমি। মানুষ তো দিনের শেষে আসলে ইকোনমিটাই দেখবে, যে তার পকেটের যে টাকা আছে সেই টাকা দিয়ে সে সন্তানের জন্য দুধ কিনতে পারছে কিনা, দাঁতে ব্যথা হলে দাঁতের ডাক্তার দেখাতে পারছে কিনা, অথবা ন্যূনতম খেয়ে পরে বেঁচে থাকতে পারছে কিনা। সেই জায়গাটা তো মানে বেশিরভাগ মানুষের তো এটাই মূল চাহিদা। সেই জায়গায় কি তারেক রহমান রাষ্ট্রকে সঠিক জায়গায় রাখতে পেরেছেন? দেখেন, যে কোনো একটা এই আলোচনাটা আমার বেশি দূর নিয়ে লাভ নাই, আমাদের একই কথা পুনরাবৃত্তি হচ্ছে। দেখেন, যদি 2024-এর জঙ্গি উত্থানের কোনো পজিটিভ দিক থাকতো, তাহলে আপনি এতদিনে বাংলাদেশের ইকোনমিক সেক্টরে বিশাল একটা পরিবর্তন আপনি দেখতে পেতেন। তারা যেভাবে এটাকে বলতো যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এগুলো কোনোটাই যদি কোনো 5-10% সত্যতাও থাকতো, এটা ডাইরেক্ট বেনিফিটটা আপনি ইকোনমিক সেক্টরে পেতেন। এই যে ইকোনমিক সেক্টর ধস নেমে গেছে, আপনাকে বুঝতে হবে ওগুলা বিপ্লবও ছিল না, ওগুলা গণ অভ্যুত্থানও ছিল না, ওটা ছিল জঙ্গি উত্থান। এবং ধস নামার আরেকটা কারণ, আপনি অনলাইনে গিয়ে যে কোনো জায়গায় একটা বেসিক প্রশ্ন করবেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোর ইকোনমি কখন ঠিক থাকে? যখন সেখানে দুর্নীতি হয় না বা কম হয়। তার মানে হলো যে ব্যাপক দুর্নীতি শুরু হয়ে গেছে ইউনূসের আমল থেকে, সেটা আরো বাড়ছে। ওরা কিন্তু মুখে বলছে সব শেখ হাসিনার দুর্নীতি, কিন্তু ইকোনমির বর্তমান চেহারা দেখে আপনার বুঝতে হবে যে দুর্নীতি আগে যা ছিল সব মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে। সেই দুর্নীতি যে কোনো মন্ত্রী ঘুষ খাচ্ছে এটা না, চাঁদাবাজিটাও দুর্নীতি, অনেক ইনডাইরেক্ট দুর্নীতি কিন্তু আছে। হয়তো তারেক রহমান সাহেব ভাবতে পারেন যে আমার এখনো পর্যন্ত কোনো মন্ত্রী ঘুষ খায় নাই, এটা তো দুর্নীতিহীনতা না। আপনার নানান সেক্টরে কি হচ্ছে, আর যেভাবে উনি নিয়োগ দিচ্ছেন, আপনার একেবারে রাজনীতিবিদদের এনে, আগে যারা সিভিল মানে সরকারি কর্মচারীরা যেসব পোস্ট হোল্ড করতো সেগুলোতে উনি নিজের দলকে নিয়োগ দিচ্ছেন। এখন তো দলীয়করণ নিয়েও কথা বলে না। সব মিলে বাংলাদেশ ইজ অন দ্য ব্রিঙ্ক অফ কোলাপস। এই কোলাপসটা থেকে আপনার উদ্ধার করার একটাই রাস্তা, সেটা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমি তো জানি সব ভালোভাবে তারা রাইটলি চলে আসে, ইয়ে করবে, বাংলাদেশের এই দুর্দিন বেশি থাকবে না। তারেক রহমান সাহেবের অন্তত আর একটু বিচক্ষণ হওয়া উচিত, বা তার যারা ঘনিষ্ঠ, তার যারা ভালো চান তাদের। শেষ প্রশ্ন করি, ভারতেরও তো ধৈর্যের একটা সীমা আছে নাকি? ভারত একটা সুপার পাওয়ার প্রত্যাশী, আমি সুপার পাওয়ার যদি নাও বলি, সুপার পাওয়ার হওয়ার একটা প্রত্যাশী রাষ্ট্র, মানে তারা সুপার পাওয়ার হতে চায়। প্র্যাকটিক্যালি ভারতকে পৃথিবীতে এখন 3 নাম্বার সুপার পাওয়ার হিসাবে সবাই দেখে, একমাত্র আপনার পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান এই দুইটা রাষ্ট্র ছাড়া। আফগানিস্তানও ভারতকে পৃথিবীর 3 নাম্বার বা 4 নাম্বার, ম্যাক্সিমাম 4 নাম্বার, অর্থাৎ রাশিয়া, এই 4টা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হিসাবে দেখে। আমেরিকা, চায়না, ভারত, রাশিয়া। যখন একটা রাষ্ট্র আপনার আন্তর্জাতিক অঙ্গনে ওই রকম অবস্থায় থাকেন, তখন তার আসলে ধৈর্যটা রাখতে হয়। ফলে আমরা ভারত ধৈর্য হারাবে এইটা আসলে মানে আমি মনে করি না আর কি। আপনার এটা তো তাহলে মানে ওই যে আপনাকে প্রথমে একটা তুলনা দিলাম না, একজন ধনী লোক আর একটা ভিখারি যখন তার উপর খেপে, দুইজনের প্রতিক্রিয়াটা 2 রকম হয়। এখন ধনীটাও যদি মনে করেন যে রাস্তায় বের হয়ে ওই ভিখারির সাথে তো সে গালাগালি করবে না, হ্যাঁ,
ওই ওই অবস্থাটা আমি মনে করি ভারতের এখানে আসলে ভারত ধীরে ধীরে কিছু করবে, কিন্তু হঠাৎ করে ধৈর্য হারা হয়ে তার কোনো রিয়াকশন দেখাবে, সেটা তো একজন সুপার পাওয়ার থেকে আপনার আসলে আমরা কেউ এক্সপেক্ট করি না। ভারত নিশ্চয়ই সে ব্যাপারে সচেতন আছে। তাহলে সহসা এই পরিস্থিতির উন্নতি হচ্ছে না নাকি? একেবারে শেষ প্রশ্ন। পরিস্থিতি তো উন্নতি ডিপেন্ড করছে তারেক রহমানের উপর। তারেক রহমান তো অলরেডি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তিনি বলছেন যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট না করলে তিনি ভারতের সাথে কোনো ধরনের এঙ্গেজমেন্টে যাবেন না, যেটার সাথে তিনি আবার তার এই ভিজিটটাকেও গুলিয়ে ফেলেছেন, তাই না? তো এখন পরিস্থিতিটা ক্রিয়েটেড হয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকার দ্বারা। এটাকে সামাল দেওয়ারও বা এটাকে আবার আনডু করারও দায়িত্ব তো তাদের উপরই পড়ে। ভারত তো এখানে শুধুই পর্যবেক্ষক। ভারত কিন্তু কেউ কথা বললে, প্রশ্ন করলে একটা উত্তর দেয়, আর বাংলাদেশ কিন্তু আপনার প্রোঅ্যাকশন দেখাচ্ছে, কিন্তু নেগেটিভ প্রোঅ্যাক্টিভ আর কি অবস্থা এখন বিরাজ করছে। এর আগে তো মনে করেন শেখ হাসিনা দিন 5 তারিখে বক্তব্য দিয়েছিলেন, পরদিন ওই দিন যে তারা স্টেটমেন্ট দিয়েছিল 9 দফা স্টেটমেন্টটাকে ডাউন করেছে, আপ করেছে, ডাউন করেছে। নভেম্বর গিয়ে সেখানে তো কূটনৈতিক ভাষা ছিল, খুবই রুড, খুবই মানে এটা কূটনীতির মধ্যেই পড়ে না, এরকম ভাষা প্রয়োগ করা হয়েছিল। নিশ্চয়ই আপনি সেটাও দেখেছেন। আর কিছু যুক্ত করলে, যদি যুক্ত করেন শেষ। যুক্ত হলো যে দেখেন, এটা ভারত বাংলাদেশ সম্পর্ক না, আজকে বাংলাদেশটা ব্যাপক বিপদের উপর দাঁড়িয়ে আছে। আমি আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে এটা বলতে চাই যে মেহেরবানি করে দেশটাকে আরো বেশি নিচে নামিয়েন না। এর অর্থনীতি, এর